স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড ইভিনিং, আশা করি ভালো আছো সবাই। আমাদের জুন মাসের যে নতুন প্ল্যানার অলরেডি সেটা গ্রুপে পোস্ট দেওয়া হয়েছে, সেটা দেখেছো আশা করি। সো we are gonna deal with so many new topics. আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আছে, যার জন্য আমার প্রায় 4টার মতো ক্লাস দরকার পড়বে। আমরা ফার্স্ট পেপার থেকে 3টা লেসন পড়বো, তারপর আমরা অ্যাডভান্সড কিছু গ্রামার প্র্যাকটিস করব। সো এখানে আমাদের যেটা ফার্স্ট অফ অল একটু কনসিডার করতে হবে যে আমাদের নতুন যে আপডেটেড সিলেবাস রয়েছে, সেই আপডেটেড সিলেবাসের মধ্যে আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশনটা উইথড্র করা হয়েছে, which was really an important topic. শুধুমাত্র আমাদের সেই মানে কনভার্সন অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সিম্পল থেকে কমপ্লেক্স, ব্যাপারটা এরকম ছিল না। ব্যাপারটা ছিল যে এটা স্টুডেন্টদের সামনে আলোচনা করলে আমরা ঠিক সেই হোলিস্টিক ভিউ থেকে আলোচনা করি, so that the students can have a better sense of making sentences. Okay, সো আমরা স্পিকিং বলি আর রাইটিং বলি, যে কোনো ক্ষেত্রে বলি, ইংলিশ স্পিকিং এর মানে ইংলিশ স্কিলের মধ্যে আমাদের সেই প্রোডাক্টিভ স্কিল গুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, সেটা বাদ দেওয়া হয়েছে। তা এখন আমাদের আরেকটা যেটা ব্যাপার, রিয়েলমি C3 এই নামটা কার? রিনেম করো। হ্যাঁ, রিনেম করো। আর এটা আনমিউট করে রাখছো কেন? তুমি কি জুমে ক্লাস করোনি কোনোদিন? আজকেই ফার্স্ট নাকি? ক্লাস চলাকালীন সময় তো মিউট থাকতে হবে, নামটা রিনেম করতে হবে। আপনার ডিভাইস নেম শো করলে হবে না তো। হ্যাঁ, সো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের এই টপিকটা আজকে পড়বো, যেটা কিনা আমাদের স্পিকিং বা রাইটিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর এটা আমাদের জন্য নতুন কোনো টপিক না, আমরা সেই ক্লাস 8 থেকেই মেবি এটা করে আসছি। কিন্তু আপনাদের সেন্স যে কতটাই খারাপ এ সম্পর্কে, সেটা প্রত্যেকটা স্টেপে স্টেপে বুঝতে পারবেন যে আমরা কত কিছু এখনো পর্যন্ত মিস করেছি, কত কিছু আমরা জানি না, সেই জিনিসগুলো আজকে বলবো। সো এখানে আমার বেশ কিছু নতুন স্টুডেন্ট আছে আজকে, যারা আজকেই জয়েন করেছে গ্রুপে। তাদের উদ্দেশ্যে দুটো একটা কথা বলতে হয় যে এখানে অনেকেই প্রতি মাসেই আমার কাছে নতুন স্টুডেন্ট আসে। তো নতুন স্টুডেন্ট আসার সময় দেখা যায় যে তাদের একটা টেন্ডেন্সি থাকে যে দেখি স্যার কেমন পড়ায়। হ্যাঁ, এরকম একটা টেন্ডেন্সি থাকে যে দেখি স্যার কেমন পড়ায়, 3-4টা ক্লাস করে তারপরে ডিসাইড করব যে স্যার কিরকম পড়ায়, সেটা বুঝে তারপরে আমি পড়বো। এরকম টেন্ডেন্সি যদি থাকে, প্লিজ ফ্র্যাঙ্কলি আমাকে বলেন, তো গ্রুপ থেকে তাড়াতাড়ি বের হয়ে যান, ঠিক আছে? আপনার মতো অপদার্থের কাছে আমি আমার যোগ্যতা প্রমাণ করতে রাজি না স্যার, ঠিক আছে? আপনি একটা রিয়েল অপদার্থ যদি এই ধরনের চিন্তা করে থাকেন যে স্যারকে আগে একটু মানে বুঝে নেই যে স্যার কিরকম পড়ায়, এটা একটু যাচাই করে নেই, এই ধরনের কোনো টেন্ডেন্সি যদি থাকে, প্লিজ জাস্ট গেট আউট অফ দিস গ্রুপ, ঠিক আছে? যদি আপনার টেন্ডেন্সি এরকমটা থাকে, আবারও বলছি, এই গ্রুপ থেকে আজকেই বেরিয়ে যাবেন, ঠিক আছে? কোনো এসব যাচাই টাচাই করার চিন্তা করেন না, আপনার নিজের আগে যোগ্যতা অর্জন করেন, তারপর মানুষকে যাচাই করতে আইসেন, ঠিক আছে? আমি আপনাকে তো অবশ্যই ডেকে নিয়ে আসিনি, এখানে যে কয়েকজন এসেছেন স্বেচ্ছায় এসেছেন, isn't it? আমি কাউকে কি ডেকে নিয়ে এসেছি বা কোথাও কোনো অ্যাডভার্টাইজিং করি নাই, ঠিক না? তো আপনি আপনার প্রয়োজন বোধ করেছেন, সেজন্য আপনি এসেছেন। তো সেই ধরনের সিনসিয়ারিটি অবশ্যই শো করবেন, কেমন? ক্লাসগুলো চেষ্টা করবেন লাইফ টাইমে ক্লাস করে নিতে। হ্যাঁ, আর রেকর্ডের ব্যাপারে একটু বলি, আমাদের পুরনো স্টুডেন্টদের ব্যাপারেও বলি যে রেকর্ড আমি পুরো মাস জুড়ে যে রাখার যে ব্যাপারটা ছিল, সেটা এখন থেকে আর হবে না। আমাদের
ক্লাসগুলো দুটো ক্লাস আপলোড হয়ে যাবে, মানে আজকে ক্লাস আপলোড হবে, আগামীকালকেও তো ক্লাস আছে, তো এই দুটো ক্লাস সব মিলিয়ে 48 ঘন্টা পর্যন্ত থাকবে, এরপর আমি ডিলিট করে দিব। ঠিক আছে, এর মধ্যে ক্লাস করতে পারলে করবা, না করতে পারলে আল্লাহ হাফেজ, এর চেয়ে বেশি কিছু না। ঠিক আছে, একটু স্ট্রিক্ট হইতে হবে। সো কমপ্লিটিং সেন্টেন্স, ফার্স্ট অফ অল আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের যেটা কিনা একেবারে কমন একটা টপিক, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এটা আমাদের সব জায়গাতেই লাগে, কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, এখন কন্ডিশনাল সেন্টেন্স জিনিসটা কি? শর্তমূলক বাক্য, তাই তো? তা আমরা এটাকে অনলি একটা অ্যাঙ্গেল থেকে অনেক সময় ব্যাখ্যা করে থাকি যে আমাদের তিনটা রেগুলার স্ট্রাকচার আছে, সো সেই তিনটা স্ট্রাকচারের মধ্যে আমরা হয়তো অনেকটা সীমাবদ্ধ থাকি, কিন্তু না, এখানে আমাদের অনেক কিছু আলোচনা করার আছে, অনেক কিছু শেখার আছে। সো ফার্স্ট অফ অল আমি একদম ইজি তিনটা স্ট্রাকচার যেটা আপনারা জানেন সেটা তিনটা সেন্টেন্স দিয়ে মনে রাখেন। আমি বিশ্বাস করুন আপনাকে কোনো স্ট্রাকচার আমি শেখাচ্ছি না। ঠিক আছে, স্ট্রাকচার মনে রাখার কোনো দরকার নেই, আপনি জাস্ট সেন্টেন্সের ফরমেশনটা খেয়াল করবেন, কেমন? So here you see, if you study hard, you can pass the exam. If you studied hard, you could pass the exam. If you had studied hard, you could have passed the exam. Okay. So here we must notice the formation of the verbs. ওকে, সো আমরা প্রথম এই সেন্টেন্সটাকে যেটা আমি লিখেছি, ইফ ইউ স্টাডি হার্ড ইউ ক্যান পাস দি এক্সাম, এটাকে আমরা জানি ফার্স্ট কন্ডিশনাল হিসেবে। আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটা সেটা সেকেন্ড কন্ডিশনাল, অ্যান্ড রেসপেক্টিভলি দ্য থার্ড ওয়ান ইজ দ্য থার্ড কন্ডিশনাল। সো ফার্স্ট কন্ডিশনালে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের দুটো পার্ট, আই মিন যে কন্ডিশন পার্টটা রয়েছে, সেই কন্ডিশন পার্টে আমরা দেখছি যে সেন্টেন্সে ভার্বটা রয়েছে প্রেজেন্ট সিম্পলে। প্রেজেন্ট সিম্পলে যদি থাকে, পরের অংশে আমরা ক্যান, উইল অথবা মে লিখে থাকি সিচুয়েশন অনুযায়ী। যেমন এখানে আমি ক্যান লিখেছি, এখানে আমি উইল লিখলাম না। গ্রামাটিক্যালি উইল লিখলে কোনো দোষ ছিল না, কিন্তু একটা মিনিং এর সমস্যা থেকে যাচ্ছে। সেটা কি, যে আমার এক্সাম পাস করাটা কিন্তু আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না, যে আমি খুব ভালো লেখাপড়া করলাম এবং আমার ইচ্ছা হচ্ছে আমি এক্সাম পাস করব, তাই হলেই যে আমি এক্সাম পাস করব তাই নয়, কিন্তু এটা আমার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে। যেমন এরকম অনেক এক্সাম আছে যেগুলো কিন্তু অনেক হার্ড স্টাডি করলেও কিন্তু আমরা এক্সাম পাস করতে পারি না। সো হোয়াট এভার, এখানে আমরা যদি ডেলিবারেট কোনো অ্যাকশন বুঝাই, যেমন ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ, আমাকে যদি তুমি সহায়তা করো আমি তোমাকে সহায়তা করবো, দ্যাট মিনস আমার সহায়তা করাটা আমার ইচ্ছার উপর একটা ডিপেন্ড করছে। ঠিক আছে, সো যখন এটা অ্যাবিলিটির উপরে চলে আসবে তখন আমরা ক্যান লিখে থাকি, এটা সিচুয়েশন অনুযায়ী ডিফার করতে পারে। ঠিক আছে, সো আসলে যেটা ব্যাপার হচ্ছে যে ফার্স্ট কন্ডিশনালে আমাদের এই কন্ডিশন ভার্বটা থাকে প্রেজেন্ট টেন্সে, পরের অংশ আমরা প্যারালালি প্রেজেন্ট অথবা ফিউচার রেখে থাকি, এবং এটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলি। তবে এর চাইতে বেটার একটা ডেফিনিশন এক্ষেত্রে আছে, সেটা হচ্ছে রিয়েল কন্ডিশন। ঠিক আছে, এটাকে আমরা রিয়েল কন্ডিশন বলে থাকি, আর নিচে যে দুটো আছে সেটাকে আমরা বলে থাকি আনরিয়েল অর হাইপোথেটিক্যাল কন্ডিশনাল। ওকে,
আনরিয়াল অথবা হাইপোথেটিক্যাল। কেন আনরিয়াল বলা হচ্ছে কেন এটাকে? দেখো তো, তুমি যদি ভালো মতো লেখাপড়া করো তাহলে তুমি পাশ করতে পারো। ব্যাপারটা হচ্ছে যে এখানে ঘটনাটা ঘটে নাই, ইট মাইট বি ট্রু, কথাটা সত্যি হলেও হতে পারে। আমি যদি লেখাপড়া ভালো মতো করি আমার পাশ করার একটা পসিবিলিটি আছে, বাট আমি যদি বলছি যে যখন দুটোকে আমি পাস্টে নিয়ে যাচ্ছি যে ইফ ইউ স্টাডিড হার্ড ইউ কুড পাস দি এক্সাম, তার মানে আমি ভালো মতো লেখাপড়া করিও নাই এবং আমি পাশও করতে পারি নাই। কথাটা এখন বলা, যেমন আমি যদি এখন বলি যে আমি যদি অনেক ধনী হতাম তাহলে আমি গরিবদের সহায়তা করতাম, দ্যাট মিনস আমি ধনী না, আর ধনী হলেই যে আমি করতাম কিনা, দিস ইজ নট ট্রু, তাই কিনা? যদি কেউ একজন বলে থাকলো যে আমি যদি দেশের প্রাইম মিনিস্টার হতাম তাহলে রাস্তাঘাট সব ঠিক করে ফেলতাম, এ কথাটা একটা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? বিকজ আমার একদম লিস্ট একটা পসিবিলিটি আছে প্রাইম মিনিস্টার হবার, লিস্ট পসিবিলিটি, মানে নাই বললেই চলে। আর হলেই যে ঘটনাটা ঘটে যাবে তাও কিন্তু শিওর না। সো যখন আমরা কন্ডিশনালকে পাস্ট টেন্সে রেখে দেই তখন এটাকে আমরা হাইপোথিসিস অথবা এটাকে আনরিয়াল কন্ডিশন বলে থাকি। এবং আনরিয়াল কন্ডিশনে আমাদের দু ধরনের সেন্টেন্স রয়েছে, একটা হচ্ছে পাস্ট সিম্পলে, আই মিন কন্ডিশনাল ভার্বটা থাকে পাস্ট সিম্পলে, এখানে স্টাডিড লিখেছি, এখানে আমরা would could or might লিখে তারপরে ভার্ব ওয়ান রাখি। আর পরের অংশে দেখা যাচ্ছে ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, দ্যাট মিনস ওভারঅল সিচুয়েশনটাই যখন পাস্ট পারফেক্টে থাকে, সেটা আমরা দেখব একটু পরে, যে তখন আমরা ভার্ব হ্যাড এর সাথে ভার্ব থ্রি অ্যাড করে থাকি। এবং এই ধরনের সেন্টেন্সটাকে আমরা কিন্তু সচরাচর এইভাবে লিখি না। হ্যাঁ, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড প্রেফারেবলি এভাবে লেখা হয় না, লেখা হয় এভাবে যে ইফটাকে তুলে দিয়ে ইফের জায়গাটাতে হ্যাড বসানো হয় এবং এপাশে হ্যাডটা তুলে দিলাম। হ্যাড ইউ স্টাডিড হার্ড ইউ কুড হ্যাভ পাসড দি এক্সাম, দ্যাট মিনস এখানে পাস্ট পারফেক্ট রয়েছে, হ্যাড দেন ভার্ব থ্রি, দেন কুড হ্যাভ, উড হ্যাভ অর মাইট হ্যাভ, দেন ভার্ব থ্রি আছে, ঠিক আছে? এবং এদেরকে বলা হয় আনরিয়াল বা হাইপোথেটিক্যাল কন্ডিশনাল। ওয়েট, আমাদের আরেকটা কন্ডিশনাল আছে যেটাকে আমরা জিরো কন্ডিশনাল বলে থাকি। জিরো কন্ডিশনাল জিনিসটা কি দেখো, ইফ ইউ দ্যাট মিনস জিরো কন্ডিশনাল মূলত এই পাশের কন্ডিশনালটাকেও জিরো কন্ডিশনালই বলে, তবে প্রেফারেবলি বলা হয় এই জাতীয় কোনো কন্ডিশন যেটা কিনা ন্যাচারাল অথবা হ্যাবিচুয়াল, যেটা সব সময় ঘটবে, ঠিক আছে? এবং এক্ষেত্রে আমরা টেন্সটাকে এরকম প্যারালাল রেখে দেই, আই মিন ইফ ইউ কিপ আ পিস অফ আয়রন ইন ওপেন এয়ার rust appears on it, so I didn't write here rust can or will appear, এটা লিখি নাই কিন্তু। অথবা if you keep water below 0 degrees Celsius it turns into ice, আমরা কিন্তু বলবো না যে it will turn into ice। অথবা এখানে দেখতে পাচ্ছ যে if a baby gets hungry it cries, সো দেখা যাচ্ছে ইট উইল ক্রাই লিখিনি আমি, দ্যাট মিনস যে ঘটনাগুলো সব সময়কার জন্যই সত্য, যেটা ঘটে হ্যাবিচুয়াল বা ন্যাচারাল অথবা কেমিক্যাল, যে ইউনিভার্সাল যে ফ্যাক্টস গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কন্ডিশনাল পার্ট এবং ইফেক্ট পার্ট দুটোকেই প্রেজেন্ট সিম্পলে রেখে দেই।
এবং এটাকে আমরা প্রেফারেবলি জিরো কন্ডিশনাল হিসেবে ডেসক্রাইব করে থাকি। সো আমাদের যখন কিনা কন্টেক্সচুয়ালি দেখা যাবে যে এই পাশে এরকম ধরনের সেন্টেন্সের ক্লজটা লেখা আছে, সো বাকি ক্লজটা তোমার জন্য গ্যাপ করা রয়েছে, সো তুমি পরের অংশে কি করছো, এই যে ধরনের আমি বললাম যে ইউনিভার্সাল ট্রুথ রিয়েলাইজেড কোনো কিছু একটা লিখে দিবে যেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। সো কন্ডিশনাল সেন্টেন্সের এই যে ওভারঅল যে প্রথম তিনটা আমরা দেখলাম যে ইফ ইউ স্টাডি হার্ড ইউ ক্যান পাস দি এক্সাম, ইফ ইউ স্টাডিড হার্ড ইউ কুড পাস দি এক্সাম। সো এখানে আমি কিন্তু কোনো প্রকার স্ট্রাকচার ডেসক্রাইব করি নাই। দেখো স্ট্রাকচারটা চাইলে তোমরা নিজেরাই রিভিল করতে পারো। আমাদের এভাবে স্ট্রাকচার মুখস্থ করে আর যাই শেখা হোক, ইংলিশ শেখা হয় না, ঠিক আছে? লাইক আমি যদি এভাবে বলতাম ইফ প্লাস ভার্ব, কি বলে, সাবজেক্ট প্লাস ভার্ব ইন পাস্ট, ভার্ব ইন পাস্ট সিম্পল প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস could, would, might plus verb in base form plus object। এটা কিছু হলো? মানে এইভাবে স্যার এটা করে তো যদি, মনেই থাকবে না। আমার তো কথা এইটাই, এই দেশের পোলাপান ইংলিশ পারে না কেন? ইংলিশে তারা ঠিক মতো একটু ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না কেন? লিখতে গেলে 101টা সেন্টেন্স লিখলে ওর মধ্যে 99টাই ভুল হয় কেন? কারণ তারা এই 1.5 টাকা দামের বইয়ের মধ্যে 1.5 টাকা দামের টিচারের কাছে এই ধরনের স্ট্রাকচার গুলোই পড়ে, এবং এভাবে করে তাদেরকে শিট দেওয়া হয়, ঠিক আছে? শিট, জি স্যার। তাই না? এই যে শিট না, এই শিট দেয় না, কিন্তু দেয় হলো গিয়া এইটা। বুঝলা জিনিসটা? জি স্যার। তো ও ধরনের শিট নিয়ে ডিল করব না আমরা, ঠিক আছে? আমার কথা হচ্ছে আপনি রিয়েলিস্টিক ওয়েতে অ্যাপ্রোচ করেন। আপনি ইন রিয়েল সিচুয়েশন আপনি কিভাবে সেন্টেন্সটা বলছেন সেভাবে একটা হ্যাবিট ক্রিয়েট করেন, যে আমি এভাবে করেই শুনে অভ্যস্ত যে ইফ ইউ হেল্পড মি আই কুড হেল্প ইউ, ইফ ইউ কেম হিয়ার আর্লি আই কুড মিট ইউ। এরকম ধরনের আপনি লাইক এই সেম ধরনের একটা এক্সপ্রেশনকে আপনি কয়েকটা ভাবে ওয়ার্ড চেঞ্জ করে করে নিজে নিজে কিছু কথা বলে ফেলুন না, তাহলেই তো হয়, ইজন্ট ইট? আমাদের কাজ হচ্ছে সেন্টেন্সের ফরমেশনটা শেখা, এবং ফরমেশনটা হবে কি, যা আমরা ওই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, এইভাবে করে যেমন ম্যাথমেটিক্স এর সূত্র মুখস্থ করি। স্যার ম্যাথমেটিক্স এরটা ম্যাথমেটিক্স এ থাক, সেটা নিয়ে আমি বলছি না, বাট ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স ইজ আ ল্যাঙ্গুয়েজ টু। ম্যাথমেটিক্সটা হচ্ছে কি 100% ইউনিভার্সাল একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইংলিশটা কিন্তু ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ নয়, ঠিক আছে? সো এটার প্যাটার্নটা আপনি এভাবে নিশ্চয়ই প্রত্যেকটার ক্ষেত্রে ফর্মুলা মুখস্থ করে করে এভাবে শিখবেন না, ঠিক আছে? এখানে আপনার হ্যাবিট ক্রিয়েট করতে হবে, এবং আপনাকে মনে রাখতে হবে যে আমি যে স্ট্রাকচারটা শেখাচ্ছি এক্স্যাক্টলি এইটাই আপনি বিশ্বাস করে নেবেন না, আপনার কিন্তু এর বাইরেও আরো অনেক কিছু শেখার আছে। সে ফর এক্সাম্পল আপনি কন্ডিশনাল সেন্টেন্স অ্যাটলিস্ট এতদিন পর্যন্ত এই তিনটার বাইরে কি কোনো কন্ডিশনাল জানতেন কিনা? হ্যাভ ইউ এভার সিন সাচ টাইপ অফ সেন্টেন্স? লেটস সি। অ্যাডভাইস, আমরা কিন্তু কন্ডিশনাল দিয়ে অ্যাডভাইস মেক করতে পারি, সেটা কি রকম দেখি। ইফ ইউ want to lose weight, eat less and work more, তাই কিনা? দেখুন আমার সেন্টেন্স কিন্তু 100% রিয়েলিস্টিক, ঠিক না? যেগুলো আমরা সচরাচর বলে থাকি এভাবে করেই তো বলি নাকি? ল্যাঙ্গুয়েজ যখন এই ধরনের এক্সাম্পল দিয়ে শিখবেন আপনি, তখন কিন্তু ইনশাল্লাহ আপনার আর ভুল হবে না। আপনাকে আমি প্রিপোজিশন যে পড়িয়েছিলাম, প্রিপোজিশনটা নিশ্চয়ই আপনারা এইভাবে করেই বুঝেছেন। আমি সব রিয়েলিস্টিক এক্সাম্পল দিয়েছি, কোনো আনরিয়ালিস্টিক কোনো হাইপোথেটিক্যাল ফালতু এক্সাম্পল তো দিব না নিশ্চয়ই। তো এখানে দেখুন, তুমি যদি ওয়েট লস করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, এই লুজ বানানটা অনেক গর্দভ ভুল করে, উচ্চারণটা হয় লুজ, কিন্তু সেই লুজ ভেবে তারা এভাবে করে লুজ বানানটা লিখে রাখে। এই লুজ মানে ওই লুজ না রে ভাই, এই লুজ মানে হইতেছে যে আলগা,
ঠিক আছে, লুজ আলগা, আলাদা, সেপারেট। কিন্তু হারানো, কমানো, দিস ইজ লুজ। উচ্চারণটাও কিন্তু অলমোস্ট সেম, লুজ। আবার আরেকজন লিখে রাখে এভাবে লস, লসটা হচ্ছে নাউন, ক্ষতি অথবা হারিয়ে যাওয়া কিছু একটা, এটা একটা নাউন, নট দ্য ভার্ব। ভার্ব হচ্ছে এটা, ঠিক আছে। সো যাই হোক, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, এই পরের অংশে আমরা কিন্তু ইম্পারেটিভ ফর্ম লিখেছি, খেয়াল করেছো? একটা অ্যাডভাইস দিয়েছি, তুমি অ্যাডভাইস দিতে পারো, সাজেশন দিতে পারো, এবং আরো মজার জিনিস দেখো যেটা জীবনে কোনো কালে দেখো নাই, এবার সেই জিনিস দেখিয়ে দেই। প্রবাবিলিটি। কন্ডিশনালের মধ্যে আমরা চাইলে প্রবাবল যে কন্ডিশনস গুলো আছে সেগুলোকে, আই মিন যে ব্যাপারটা সম্ভাব্য ঘটতে পারে সেটা অনুযায়ী আমি কি করব। যেমন দেখো, if you need anything else you can call me। এই ধরনের সেন্টেন্স বলতে পারি না আমরা অনেক সময়? তোমার যদি আর কিছু দরকার পড়ে আমাকে ডাকতে পারো, বলি কি না? আচ্ছা, তো এই সেন্টেন্সটাকে আমরা আরো সুন্দর করে বানিয়ে লিখতে পারি, কারণ খেয়াল করে দেখো এখানে সিচুয়েশনটা দেখে বুঝাই যাচ্ছে যে স্পিকার যে এই যে কথাটুকু বললে যে তোমার যদি আর কিছু দরকার পড়ে, দ্যাট মিনস আর কিছু দরকার হওয়াটা আমার একটা প্রবাবিলিটি, একটা সম্ভাব্যতা। সো আমাদের কন্ডিশনাল পার্টের মধ্যে যদি কোনো এরকম কোনো কমেন্ট আসে যেটা কিনা আমার সম্ভাব্য ঘটতেও পারে, নর্মালি আমরা সেন্টেন্সটাকে এভাবে না বলে কিন্তু আরেক রকম ভাবেও বলে থাকি। দেখুন খেয়াল করে, শুড ইউ নিড এনিথিং এলস ইউ ক্যান কল মি, অথবা শুধু কল মি লিখে দিলেও হয়। শুড ইউ জয়েন দ্য পার্টি টুমরো, টেক মি উইথ ইউ। কি বুঝতে পারতেছেন? দ্যাট মিনস এখানে আপনার যে ঘটনাটা ঘটেছে, যে আপনার আগামীকালকে পার্টিতে জয়েন করাটা, এটা একটা প্রবাবিলিটি। কথা বুঝেন স্যার, এগুলো এক্সামে আসবে না, আর অ্যাটলিস্ট বোর্ড এক্সামে, বস্তা পচা বোর্ড এক্সামের মধ্যে এই জিনিসগুলো জীবনেও আসবে না, বিলিভ মি। আর স্যার তো নিশ্চয়ই সেই বোর্ড এক্সাম পর্যন্তই থেমে থাকে না, এটুকটা একদিনে বুঝে গেছেন যারা আমার কাছে পড়তেছেন, ঠিক না? সো এই সেন্টেন্সটা আমরা নতুন করে আজকে দেখে নিলাম। যেমনটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, হ্যাড ইউ স্টাডিড হার্ড, আই মিন আমরা অক্সিলারি ভার্বটাকে ইফ এর জায়গাটাতে এনে বসিয়ে দিয়েছি। ঠিক একই রকম ভাবে এখানে ইফ ইউ নিড এনিথিং এলস, এই জায়গাটাতে একটা শুড থাকে, থাকতেও পারে নাও থাকতে পারে। আই মিন আমার যে কন্ডিশনালটা, যে শর্তটা, সেই শর্তটা যদি সম্ভাব্য কোনো শর্ত হয়, যেটা হতেও পারে নাও হতে পারে, তখন আমরা এই জাতীয় প্রবাবিলিটি ইউজ করে থাকি, যেখানে কিনা শুড দিয়ে সেন্টেন্সটা আমরা স্টার্ট করে থাকি, পরবর্তীতে সেটা অনুযায়ী বাকি অংশ হয়। যে আগামীকাল যদি তোমার, মানে আগামীকালকের পার্টিতে যদি তোমার জয়েন করার প্রবাবিলিটি থাকে, বা যদি যাও তাহলে আমাকে নিয়ে যেও, যদি ওইটা করো তাহলে আমাকে এটা করো, মানে এরকম ফিউচার রিলেটেড, ফিউচার প্রবাবিলিটি রিলেটেড জিনিসগুলোকে আমরা শুড দিয়ে রেফার করে থাকি। কেমন? এবার হাইপোথেটিক্যাল কন্ডিশনালে আবার চলে আসি একটু, ঠিক আছে? তো একটা কথা বলো তো, জীবনে কোনোদিন কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে এতক্ষণ কথা বলছে কেউ তোমাদের সাথে? স্যার। আমি খুব ভালো মতোই জানি কেউই বলে নাই। আমি অহংকার করতেছি না, আমি আক্ষেপ করতেছি যে কেন বলে নাই। এই অপদার্থগুলা ক্লাসে কি করছে একদিন লাগিয়ে? আচ্ছা, এবার একটা জিনিস একটু দেখি। ইফ আই ওয়াজ অর ওয়্যার ইন দিস সিচুয়েশন আই উড কুইট দ্য জব। কোনটা সঠিক, ওয়াজ নিব নাকি ওয়্যার নিব?
Where? Where? স্যার দুটোই সঠিক, যেটা আপনাদের আজ পর্যন্ত কেউ বলে নাই, এই যে রূপক স্যার এই মাত্র বলে দিলাম, দুটোই সঠিক। ইফ আই ওয়াজও বলা যাবে, ওয়ারও বলা যাবে, দুটোই সঠিক। আপনি যে বলছেন যে ওয়াজটা ব্যাঠিক আর ওয়ারটা সঠিক, না, আজকে থেকে জেনে নেন ওয়াজটা হচ্ছে গিয়ে স্পোকেন ইনফরমালের ক্ষেত্রে সঠিক, আর রিটেন ফর্মাল ইংলিশে আমরা বলে থাকি ওয়ার। কথা বুঝা গেছে? মানে একটা ফর্মাল একটা ইনফরমাল, একটা কথ্য একটা লেখ্য। আমরা যে বলি যাইতাছি খাইতাছি পড়তাছি শিখতাছি, হ্যাঁ গেছিলাম ওখানে এই করছিলাম ওই করছিলাম, তো এই কথাগুলা কি ব্যাঠিক কোনো কথা? মানে এটা কি আমার ল্যাঙ্গুয়েজ না? এটা তো ল্যাঙ্গুয়েজ, যদিও এটা স্ট্যান্ডার্ড না আর কি, ঠিক আছে, আই মিন ইনফর্মাল। তো কথা হচ্ছে আপনি যে কোনো প্রকার ওয়েব সিরিজ বলেন বা মুভি বলেন, সেখানে কিন্তু ইফ এর পরে ওয়াজটা খুবই কমন, ঠিক আছে। তো আমিও দীর্ঘদিন জানতাম যে ইফ এর পরে কোনোদিন ওয়াজ হয় না, পাস্ট টেন্সে বি ভার্বটা ইফ এর পরে সবার সাথেই ওয়্যার হয়, এটাই আমরা জানতাম। হ্যাঁ, ওয়্যারটাই স্ট্যান্ডার্ড, আমরা ওয়াজটা লিখবো না, জাস্ট আপনাদের জানিয়ে রাখলাম যে এটা সঠিক, ঠিক আছে, এটা ইনফর্মাল। সো আমরা ফর্মালটাই নেই, ইফ আই ওয়্যার ইন দিস সিচুয়েশন আই উড কুইট দ্য জব, এটাও কিন্তু আমাদের একটা হাইপোথেটিক্যাল কথা, যে আমি যদি এই অবস্থার মধ্যে থাকতাম তাহলে আমি চাকরি ছেড়ে দিতাম। আচ্ছা, তাহলে এখানে চাকরি ছেড়ে দাও, তো কুড আর উড এর মধ্যকার ডিফারেন্সটা আপনি বুঝতে পারছেন যে কোথায় আপনি উড লিখছেন আর কোথায় আপনি কুড লিখছেন। দেখুন, এখানে যদি আমি কুড লিখি শুনতে কি মানানসই লাগে? দেখুন তো কেন? No, কারণ sir. এখানে চাকরি ছেড়ে দেওয়াটা কিন্তু অলমোস্ট আমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে, যে আমি ইচ্ছা করেই চাকরিটা ছেড়ে দিচ্ছি, এটা আমার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করছে না কিন্তু, isn't it? সো আশা করি এই সহজ জিনিস বুঝতে আমার স্টুডেন্টদের এত কোনো কঠিন এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নাই। মজার বিষয় হচ্ছে ইফ আই ওয়্যার ইন দিস সিচুয়েশন, এই জায়গায় আমরা ইফটাকে কেটে দিয়ে ইফের জায়গাটাতে সুন্দর করে ওয়্যারকে এনে বসিয়ে দিতে পারি, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? ওয়্যার আই ইন দিস সিচুয়েশন আই উড কুইট দ্য জব, অর ওয়্যার আই were I a millionaire, I could help the poor. Were I a millionaire, I could help the poor. Don't be confused with this underlining. ঠিক আছে, কম্পিউটারের মধ্যে সব গ্রামারের ইনপুট দেওয়া থাকে না, ঠিক আছে। রায়হান আলম সাহেব এটা কি লিখছে? স্যার আমরা ছোটবেলা থেকে সত্যিকার অর্থে ইংরেজি শুদ্ধ কিছুই শিখিনি স্যার, এখন এসে হতাশ লাগছে স্যার, কিন্তু স্যার অনেকেই এখনো এসব কিছুই জানতে পারছে না শেখার অভাবে। এখন শিখেন স্যার, সময় আছে, দয়া করে শেখেন। আমি স্যার তো আপনাদেরকে চেষ্টাই করতেছি, আমার রাত দিনের টেনশনই তো এটা যে আপনাদেরকে কি করে বেটার সার্ভিসটা দেওয়া যায়, এবং আপনাদেরকে আমি জাস্ট খাইয়ে গিলিয়ে দিচ্ছি না, আপনাকে আমি বলছি যে আপনি কিভাবে পড়বেন। প্লিজ ডোন্ট বি পাজলড উইথ দোজ বুলশিটস, 5 মিনিটস 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে প্রিপোজিশন শিখায় দিবে, 5 মিনিটের মধ্যে গ্রামার সব শিখায় ফেলবে, হ্যাঁ স্পোকেন 10 মিনিটে শিখুন কি করে গুড মর্নিং বলবেন, এই সমস্ত ভিডিও দেখবা, সুন্দর করে আনফলো নট ইন্টারেস্টেড দিয়ে রেখা দিবা স্যার। প্লিজ ডোন্ট বি পাজলড উইথ দিস গার্বেজেস, ওগুলো গার্বেজ, ও দিয়ে ইংলিশ তো শিখতেই পারবা না, ঠিক আছে, যা শিখবা সব ফটকামি শিখবা, ঠিক আছে। ধ্বংস আমাদের স্কুল কলেজগুলোর মধ্যে নাই লেখাপড়া, আমাদের যাদেরকে দিয়ে আমি এক্সপেক্ট করি যারা কিনা ভালো কিছু নিয়ে, যার যোগ্যতা আছে, অনেক কিছু সে জানে, অনেক ভালো রেজাল্ট করেছে, অনেক ভালো ইউনিভার্সিটিতে পড়েছে, তার কাছ থেকে আমি কি এক্সপেক্ট করব? তার কাছ থেকে আমি এক্সপেক্ট করব যে সে আমজনতার কাহিনী নিয়ে কাজ করবে না, সে এমন কিছু জিনিস দিয়ে দিবে যাতে করে স্টুডেন্টরা উপকৃত হতে পারে। সে যদি এসব গার্বেজ রিলেটেড থিওরি বলে, যে জিনিস সে নিজে বিশ্বাস করে না, যে জিনিস আমি নিজে বিশ্বাস করি না, যে ইংলিশ 5 মিনিটে না 5 বছরেও শেখা যাবে না, সত্যি কথা শুনে রাখো স্যার, ইংলিশ তুমি 5 বছরে শিখতে পারবে না। আরে ভাই আমি কি শিখছি ইংলিশের? বলো তো দেখি, আমি যে এত পটপট করি আমি কি শিখছি? আমি 2%ও পারি না ইংলিশের,
সত্য কথা। তো কেউ এসে তোমাকে বললো যে ইংলিশ কোনো ঘটনাই না, ইংলিশ এখন পানির জিনিস, 30 দিনে অনর্গল ইংলিশ পড়ুন, ইংরেজিতে কথা বলেন, স্পোকেন ইংলিশ শিক্ষা ফেলামু, নোবেল পুরস্কার পায় ফেলামু, তাই তো হইব না। এরা বাটপারি করতেছে, ওর কাজ কিন্তু ওকেরা নিছে, ওনাদের বই ওনারা বিক্রি করে নিছে, ওনাদের ওয়েবসাইটে টিআরপি পেয়ে গেছে, হিট পেয়ে গেছে, স্পন্সর পেয়ে গেছে, ওনাদের কাজ কিন্তু হয়ে গেছে। মাঝখানে বাস খাইলেন আপনি, সেই ভাই সেই। হুম, শেয়ার লাইক টাইক দিয়ে দিয়ে আপনি যে পাগল হয়ে গেছেন, আপনি কিন্তু কোনো লাভবান হলেন না। ঠিক আছে, না তো এতক্ষণ লাগে কন্ডিশনাল সেন্টেন্স যদি কোনো জায়গায় পড়ায়, এই দেশের পোলাপান খাইবো? তোমার কি মনে হয় খাবে কেউ? না স্যার। হ্যাঁ, কারণ এগুলো ভালো লাগবে না স্যার, স্বাভাবিক কথা, সময় সাপেক্ষ নিয়ে আমরা চাই সবকিছু নগদে নগদে। ঠিক আছে, এত তাড়াতাড়ি আমরা সবকিছু শিখে ফেলতে চাই, আমাদের এক্সপেকটেশন লেভেল তো বুঝতে হবে। ঠিক আছে, আমজনতা এটা চায় না, এই হচ্ছে সমস্যা। হুম, আমাকে আমার এক আত্মীয় বলতেছে, এই তুমি এত ভালো ইংলিশ পারো, যে তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো না কেন? হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ডও বলতেছে যে তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো না কেন? আমাকে মানে আমি কি পাগল? কোনো দরকার আছে আমার ইউটিউব চ্যানেল খোলার? আর জব অবস্থা কেন? শোনো মেহেরিন, ইংলিশ গানের লিরিক্স দেখে গ্রামার দিয়ে তুমি পাজলড হবা, ঠিক আছে? ইংলিশ গানের লিরিকের মধ্যে অনেক ধরনের ইসে থাকে, ঠিক আছে, মানে কনফিউশন থাকে, ওটার মধ্যে গ্রামার খুঁজতে যাবা না। ইংলিশ পোয়েম, ইংলিশ সং, এসবের মধ্যে যেটা আছে সেটা সেভাবেই থাকতে দাও, ওদের রাইম মিলাতে হয়, রিদম মিলাতে হয়, সেটার জন্য যাই করুক। ঠিক আছে, দেখো, সো এই জায়গায় আমরা ওয়্যার আই ইন দিস সিচুয়েশন, ওয়্যার আই আ মিলিয়নিয়ার, এগুলো হচ্ছে আনরিয়াল কন্ডিশনের ক্ষেত্রে আমরা বলে থাকি অনেক সময়। ঠিক আছে, এবং যে কারো ক্ষেত্রেই আমরা ওয়্যার লিখি, হি ওয়্যার, শি ওয়্যার, ইট ওয়্যার, এভাবে করে আমরা কন্ডিশনালে ওয়্যার লিখি, যেটা কিনা ফর্মাল, তবে ওয়াজটা ভুল নয়। তবে এই ক্ষেত্রে এভাবে করে কোনোদিন ওয়াজ লেখে না। ঠিক আছে, এই হচ্ছে হাইপোথেটিক্যাল কন্ডিশন। আচ্ছা, এবার আমরা যেটা দেখি যে বেশিরভাগ স্টুডেন্টের ধারণা হচ্ছে প্রোভাইডেড দ্যাট আর ইফ একই জিনিস। ঠিক আছে, প্রোভাইডেড দ্যাট বা কেউ কেউ প্রোভাইডিং দ্যাটও লিখে থাকে, প্রোভাইডেড এর সাথে দ্যাটটা অপশনাল, দ্যাট না লিখলেও চলে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো প্রোভাইডেড দ্যাট আর ইফ এর মধ্যকার ডিফারেন্সটা কি আর রিলেশনটা কি? দেখো, দুটোর বাংলা মিনিংই কিন্তু যদি। প্রোভাইডেড দ্যাট মানেও যদি, ইফ মানেও যদি, কিন্তু দুটোর মধ্যে রাত আর দিন পার্থক্য আছে, যেটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না। প্রোভাইডেড দ্যাট স্ট্রং বা ম্যান্ডেটরি কন্ডিশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কি? স্ট্রং অর ম্যান্ডেটরি কন্ডিশন। কেমন? ওকে, লেটস সি।
ওকে, নর্মালি আমাদের এক্সামের মধ্যে কমপ্লিটিং সেন্টেন্সের যেভাবে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা সিচুয়েশনাল সেন্টেন্স দেয়া থাকে, মানে সিচুয়েশন বোঝার জন্য একটা হেল্পিং সেন্টেন্স দেয়া থাকবে। সো আমরা অ্যান্সার করার সময় সেই সেন্টেন্সটা লিখবো না, কিন্তু ওই সেন্টেন্সটা অবশ্যই আমাদের জন্য কনসিডারেবল একটা ইস্যু, যে এই সেন্টেন্সটার মধ্যে যা বলা আছে সেটা অনুযায়ী কিন্তু পরের কথাটা চলে আসবে। ঠিক আছে, সো অ্যান্সার করবার সময় আমাদের এটা খাতায় তোলার দরকার নেই। তবে অনেকেই একটা ভুল করে, সেটা হচ্ছে এই যে অংশটুকু দেখা আছে না, ইফ ইউ হ্যাভ সাফিসিয়েন্ট মর্গেজ, এইখানে একটা গ্যাপ করা থাকবে, তোমাকে সেই গ্যাপটা ফিল আপ করতে হবে। সো অনেক স্টুডেন্টই করে কি, যেমন এ অ্যান্সার, শুধুমাত্র গ্যাপে যতটুক বসার কথা সেইটুক লিখে রাখে। এইটুক লিখলে বোর্ড এক্সাম বলুন আর কলেজ এক্সাম বলুন, দুইটা জায়গাতেই আপনি জিরো পাবেন, লিটারালি জিরো পাবেন। আপনাকে যতটুক ইনকমপ্লিট অংশ দেয়া আছে সেটাকে নর্মালি লিখতে হবে, এবং যতটুকু অংশ আমি নিজে লিখবো ততটুকুর নিচে অবশ্যই একটা আন্ডারলাইন করতে হবে। এই হচ্ছে সিস্টেম। সো যাই হোক, এখানে আমি যেটা বলছিলাম, প্রোভাইডেড দ্যাট আর ইফ এর মধ্যকার ডিফারেন্স দেখুন। ব্যাংকস উইল গিভ ইউ আ লোন প্রোভাইডেড দ্যাট ইফ, অথবা ইফ ইউ হ্যাভ সাফিসিয়েন্ট মর্গেজ, এখানে তোমার যথেষ্ট পরিমাণ জামানত থাকাটা, মানে তুমি ব্যাংকের থেকে 1 কোটি টাকা লোন নিবে, সো 1 কোটি টাকা লোন নেওয়ার জন্য তোমার ব্যাংকে গিয়ে দাঁড়াইলেই হবে না, ব্যাংকে গিয়ে বললেই হবে না যে ভাই আমার 1 কোটি টাকা দেন। ব্যাপারটা এরকম না, ব্যাংক তখন বলবে যে তোমার কি মর্গেজ আছে, আই মিন ব্যাংকের কাছে তুমি যদি এই লোনটা পরিশোধ করতে না পারো, সেজন্য একটা সিকিউরিটি রাখতে হবে, লাইক তোমার বাড়ি গাড়ি বা জায়গা সম্পত্তি কিছু না কিছু তোমার সেখানে বন্ধক রাখতে হয়। বাংলায় সেটাকে বন্ধক বলা হয়, আর ইংলিশে বলা হয় মর্গেজ, যেখানে টিটা সাইলেন্ট থাকে, আমাদের টিটা উচ্চারিত হবে না, ঠিক আছে, এবং এ হবে না, উচ্চারণটা ই হবে। সো মর্গেজ উচ্চারণটা হয়। সো হোয়াট এভার, যে তোমার যদি সাফিসিয়েন্ট বা যথেষ্ট পরিমাণ মর্গেজ থাকে, সো এই যথেষ্ট পরিমাণ মর্গেজ থাকাটা কি বাধ্যতামূলক না, নাকি অপশনাল? বাধ্যতামূলক। তো বাধ্যতামূলক। বাধ্যতামূলক হলে আমাদের এই জায়গায় প্রোভাইডেড দ্যাট হয়। এখানে যদি আমি প্রোভাইডেড দ্যাট না লিখে ইফ লিখি, তখন মিনিংটা কতটা হাস্যকর হয়ে যাবে জানো? মিনিংটা হবে এরকম যে আমি এখান থেকে মনে করো প্রোভাইড দ্যাটটাকে তুলে দিচ্ছি, তার মানে দাঁড়াচ্ছে কি জানো, যে তোমার যদি সাফিসিয়েন্ট মর্গেজ থাকে ব্যাংক তোমাকে লোন দিয়ে যাবে। মানে আলটিমেটলি ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেল যে আমার ধরো বাড়ি গাড়ি সবকিছুই আছে, মানে মর্গেজ রাখার জন্য সবকিছুই আছে, কিন্তু আমার লোনের দরকার নাই, আমার লোন দরকার নাই, কিন্তু লাইক ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে যার কাছে সাফিসিয়েন্ট মর্গেজ আছে তাকে ব্যাংক খুঁজে বের করে বলবো ভাই আপনি লোন নেন। হাস্যকর হয়ে গেল না ব্যাপারটা? হুম। তো এইভাবে ডিপলি চিন্তা করতে হবে। গ্রামার শুধুমাত্র খালি সাবজেক্ট প্লাস ছাগল প্লাস পাগল প্লাস ভেড়া প্লাস গরু মহিষ এগুলা না স্যার, গ্রামারের ভেতরেও কিছু মজা আছে, সেই মজাটা স্টুডেন্টদেরকে নিতে হবে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমাদের কোনোভাবেই ইফ হচ্ছে না, এখানে যেহেতু আমি বাধ্যতামূলক কোন একটা শর্ত দাঁড় করাচ্ছি, সেই জায়গায় আমরা প্রোভাইডেড দ্যাট দিচ্ছি। আমি আরেকটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, আপনার বুঝতে সুবিধা হবে। যে এই যে বালক বালিকারা, বারবিকিউ বানানটা একটু ভালো মতো দেখে নেন। এই দেশে গর্দব গুলা বারবিকিউ বানান ঠিক মতো পারে না, এভাবে লেখে বারবিকিউ, এইটা একটা লেখে যেটা কোনো ডিকশনারিতেই নাই। ঠিক আছে, আরেকজন সেফ থাকার জন্য এভাবে লিখতে পারেন আপনি, মানে এটা সংক্ষেপটা হচ্ছে এই বিবিকিউ, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপটা। আর কোনোভাবে বারবিকিউ এভাবে না, বারবিকিউ হচ্ছে এই যে এইটা, লাগলে ডিকশনারি বা গুগল যেখানে পারেন সার্চ করেন, এই জিনিস কোনো দিকে ইউজ হয় না, এটা ব্যাড ইংলিশ। ঠিক আছে, সো ইউ ক্যান হ্যাভ আ বারবিকিউ হিয়ার
মানে তোমরা এখানে বারবিকিউ পার্টি করতে পারো, শর্ত থাকে কেবলমাত্র যদি তুমি এই প্লেসটা যদি পরিষ্কার রেখে যাও তাহলেই তোমাকে এখানে পার্টি করতে দেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি কাউকে কোনো কঠিন শর্ত দাও, তোমার কাছ থেকে তোমার বন্ধু এসে তোমার ক্যামেরাটা ধার চেয়েছে, সে কোথাও ঘুরতে যাবে, সো তার কাছে ক্যামেরা নেই, ভালো ক্যামেরা নেই, সো সেই তোমার ক্যামেরাটা চাচ্ছে, সো আই ক্যান গিভ ইউ মাই ক্যামেরা প্রোভাইডেড, পুরো কি লিখতে গিয়ে কি লিখি আমি, provided that you use it with utmost care। মানে তুই তো নিজের চেয়েও আমার ক্যামেরার যত্ন বেশি লবি, তাইলে তোর আমি ক্যামেরা ইউজ করতে দেবো, নাইলে দিমু না। ব্যাপারটা এরকম আর কি, যে তুমি শর্ত দিয়ে দিছো, কঠিন একটা শর্ত দিয়ে দিছো। তো এই ধরনের সাধারণত আরেকটা কথা যে ইফের যে ক্লজটা আছে, নর্মালি আমরা কিন্তু ইফ ক্লজটাকে পরেও লিখতে পারি, আগেও লিখতে পারি, লাইক ইউ কুড পাস দি এক্সাম ইফ ইউ স্টাডিড হার্ড, আবার ইফ ইউ স্টাডিড হার্ড ইউ কুড পাস দি এক্সাম, এখানে ভাইস ভার্সা আমরা আগে পরে করে লিখতে পারি, এটা অপশনাল। তবে মোর ইউজুয়ালি আমরা প্রোভাইডেড দ্যাট এর যে ক্লজটা আছে সেই ক্ষেত্রে আমরা প্রোভাইডেড দ্যাট আই মিন কন্ডিশন পার্টটাকে পরে লিখি, আগে সাধারণত প্রোভাইডেড দ্যাট দিয়ে সেন্টেন্স ইউজ করা হয় না তেমন একটা, মানে সেন্টেন্সটাকে আমরা সাধারণত শুরু করি না, করলে ভুল নাই কিন্তু ইউজুয়াল মেথড এটা না। কেমন? আচ্ছা, প্রোভাইডেড দ্যাট এর সাবস্টিটিউশন একটা জিনিস আছে, সেটাকে আমরা বলি অনলি ইফ। তো অনলি ইফ এর ব্যবহারটা কিরকম, যদি অনলি ইফটাকে আমি এইখানটাতে লিখি অনলি ইফ, ঠিক আছে, তখন আমার সেন্টেন্সে কোনো চেঞ্জ নেই, বাট অনলি ইফ দিয়ে যদি সেন্টেন্সটা আমরা শুরু করি তখন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, জিনিসটা ইনভার্সন হয়ে যাবে। গুড, আব্দুল্লাহ মামুন বুঝতে পেরেছে আমি যেটার কথা বলছি। সো ইনভার্সন প্রসেস আমরা ইসের ক্ষেত্রে দেখবো না, এই কি বলে কন্ডিশনাল পার্ট না, সেটা আমাদের আলাদাভাবে আলোচনা করা হবে, একদম বিস্তারিত আলোচনা হবে এবার, সমস্যা নাই। সো আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের কিছু অংশ পেলাম, সেটা হচ্ছে আমরা স্ট্রং বা ম্যান্ডেটরি কন্ডিশন দেখলাম, তারপরে হচ্ছে আমরা আনরিয়াল বা হাইপোথেটিক্যাল কন্ডিশনাল দেখলাম, আমরা অ্যাডভাইস কিভাবে লিখে বা সাজেশন প্রপোজাল এগুলো কিভাবে লিখে, প্রবাবিলিটি এবং নতুন ধরনের দুটো সেন্টেন্স দেখলাম, আমরা জিরো কন্ডিশনাল দেখলাম, এবং আমরা কন্ডিশনাল সেন্টেন্স যেটা কিনা রিয়েল কন্ডিশন সেটা আমরা নর্মালি যেভাবে লিখি সেটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, এবার বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এনি কোয়েশ্চেন? স্যার একটা প্রোনাউন্সিয়েশন ছিল, বলো। স্যার আপনি আমাদের যে ফার্স্ট ক্লাসে নিয়েছিলেন তখন ওমেনটা বলেছিলেন যে ওমেন, বাট লাইক আমি কালকে একটা ভিডিও দেখলাম ওইখানে উইমেন বলা হয়েছে প্রোনাউন্স। কোনটা কোনটা বুঝলাম না, তুমি একটু ওমেন লিখ। স্যার, ডব্লিউ স্পেলিং বলো। হ্যাঁ, WOMAN। MAN। আচ্ছা, দুইটাই বলি। শোনো, ইংলিশের প্রনাউন্সিয়েশন অ্যাকসেন্ট কিন্তু একটা দুইটা না, অনেকগুলো আছে। ব্রিটিশের মধ্যে কয়েকটা পার্ট আছে, সাউদার্ন ব্রিটিশ আছে একটা, স্ট্যান্ডার্ড ব্রিটিশ আছে একটা, নর্ডিক আছে, আইরিশ আছে, স্কটিশ আছে। শুধু ব্রিটেনের মধ্যে আই মিন ব্রিটিশ আইলস এর মধ্যে বেশ কতগুলো প্রনাউন্সিয়েশন অ্যাকসেন্ট আছে, এন্ড দে আর প্রিটি মাচ ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টের মধ্যেও কিন্তু স্ট্যান্ডার্ড আমেরিকান আছে, কানাডিয়ান আছে। ঠিক আছে, আমেরিকার এক এক স্টেটের মানুষ, আমাদের দেশে কি 64 জেলার মানুষ একই টোনে বাংলা কথা বলে? বলে না কিন্তু, isn't it? তো অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আছে, সাউথ আফ্রিকান অ্যাকসেন্ট আছে, এক একজন এক এক ভাবে উচ্চারণ করে, সো ডোন্ট বি কনফিউজড। এখানে আমি বলেছি মূলত স্ট্যান্ডার্ড অক্সফোর্ড বা ক্যামব্রিজ বা যেগুলো আমাদের মূলত ডিকশনারি বেসড প্রনাউন্সিয়েশন, যেটা স্ট্যান্ডার্ড ইংলিশ, আমি সেটা বলেছি। ঠিক আছে, সো এখানে উচ্চারণটা আমি যদি আইপিএ ফোনেটিক সিম্বল অনুযায়ী যদি চিন্তা করি তখন প্রথমটা হবে, আই মিন সিঙ্গুলার থাকলে হবে ওয়ামেন, ওয়ামেন, আই মিন এই জায়গাটাতে আমরা AMAN ম্যান উচ্চারণটা কোনোভাবে হবে না, এখানেও মেন হবে না উচ্চারণটা, এখানে হবে ওয়ামেন, সিম্পলি
এম এর পরে এন চলে আসবে এমনিতেই অটোমেটিক্যালি। woman, ওকে, she is a nice woman, ওকে। আচ্ছা, এবং পরবর্তীতে এই যে woman, এই যে এইখানটাতে আমরা উচ্চারণ করে থাকি উইমেন অথবা ও মেন বলি, ঠিক না? এক্স্যাক্টলি এরকম হবে উচ্চারণটা, উইমেন, উইমেন, ঠিক আছে। একটা জিনিস আপনাকে শিখিয়ে দেয়, প্রনাউন্সিয়েশনের কথা যেহেতু তুলেছেনই, GH এটা আমি একটা স্কটিশ মহিলার কাছ থেকে শিখেছিলাম আর কি, ঠিক আছে, আমার একটা ট্রেনিং ছিল। GOGHOTI, গোটি ফিশ, এর মানে কি? GH এর উচ্চারণটা F হয়, এরকম বেশ কয়েকটা ওয়ার্ড আমাদের ইংলিশে আছে, isn't it? Just like লাফ, টাফ, রাফ, তাই কিনা? এখানে GH টা হয়ে যাচ্ছে লাইক এনাফ, তাই কিনা? আচ্ছা, ও এর উচ্চারণটা আই হচ্ছে, দ্যাট ইজ সো মাচ রেয়ার, এবং সেই জায়গাটাই হচ্ছে এটা, এই যে উইমেন, ও এর উচ্চারণটা আই হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। এই যে প্রথমে GH দিয়ে আমরা পেলাম এফ উচ্চারণ, ও দিয়ে পেলাম আই উচ্চারণ, আর TISH এটা আমাদের জন্য খুবই কমন একটা বিষয়, যেমন আমাদের জন্য হচ্ছে যে যেমন মেনশন, ঠিক আছে, এখানে কি হচ্ছে, TI-টা শাহ উচ্চারণ হচ্ছে, মেনশন, কেমন? সো আমি আবারও আপনাদের সুবিধার্থে বলছি, এই উচ্চারণটা হচ্ছে ওয়ামেন, ওয়ামেন, ঠিক আছে, আর এই উচ্চারণটা হচ্ছে উইমেন, কেমন? উইমেন, ওয়ামেন, ওকে, ঠিক আছে। আজ এ পর্যন্তই থাকছে। সামি সাহেব কুই কোয়েশ্চেন করেছে, স্যার প্রোভাইডেড আর প্রোভাইডেড দ্যাট এর মধ্যে মিনিং এর ক্ষেত্রে কোনো ডিফারেন্স আছে? না স্যার, মিনিং এ কোনো ডিফারেন্স নাই, এখানে দ্যাটটা অপশনাল, ঠিক আছে, দ্যাট এখানে অপশনাল। আহনাফ প্রিপোজিশন হ্যান্ড আউট প্র্যাকটিসের জন্য, হ্যাঁ দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। স্যার বলো রায়হান। স্যার ফ্লো চার্টের স্যার যদি প্রথমটা ক্যাপিটাল লেটার হয় বাকিগুলো কি ক্যাপিটাল লেটার হবে? জি, ঠিক আছে, এ পর্যন্তই থাকলো আজকে, এটা যদি আগামীকাল আবার আরেকটু দেখা হবে। ক্লিয়ার করে বলতেন, ফ্লো চার্টের বিষয়টা যেটা আস্ক করলো। শোনো, ফ্লো চার্টের যদি প্রথমটা ক্যাপিটাল থাকে, প্রথমটা ক্যাপিটাল থাকার কথা না, যদি থাকে সেটা কোয়েশ্চেনের ভুল আছে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি চ্যালেঞ্জ করতে পারো। ফ্লো চার্টে ক্যাপিটাল লেটার বোর্ডের স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা স্মল লেটার দিয়ে থাকার কথা, যেহেতু এটা একটা ফ্রেজ তুলে দেওয়া হয়েছে, অবটেইনড একটা ফ্রেজ, সো এটা স্টার্টিং হবে সাধারণত স্মল লেটার দিয়ে। কিন্তু প্রবলেমটা কি জানো, যারা কোয়েশ্চেন টাইপ করছে তারা এই ছোট্ট মেকানিজমটাতে ভুল করে। এই যে ওয়ান দিয়েছি আমি, মানে ফ্লো চার্টের বক্সের ভিতরে, ঠিক আছে, যেমন প্র্যাকটিসিং লট, এই যে দেখো এখানে প্র্যাকটিসিং আমি কিন্তু লিখে স্পেস দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক ক্যাপিটাল হয়ে গেল, তাই কিনা? সো তারা কোয়েশ্চেন কারেকশন করার সময় এই জিনিসটা করে না। তবে তুমি বোর্ডের প্রিভিয়াসলি যত কোয়েশ্চেন দেখবে সেটার মধ্যে দেখবে যে এইভাবে করে স্মল লেটারে দেয়া আছে, ঠিক আছে, তো বাকিগুলো স্মল লেটারেই হবার কথা। তো যদি এটা আমাদের ক্যাপিটালে থাকে তো বাকিগুলো তুমি ক্যাপিটাল রাখো প্যারালেলিজম মেনটেন করার জন্য, তবে নর্মালি আমাদের স্মল লেটারেই হবার কথা। স্যার তাছাড়া যারা স্যার স্মল লেটার লিখেছে তাদেরটাকে এখন তাহলে কেটে দেওয়া হবে? কিছু মার্কস তো কেটে দেওয়া হবে, এর জন্য তো আর তোমার পুরো ফ্লো চার্টের কোয়েশ্চেন তো আর কেটে দেওয়া হবে না, হয়তো 1-2 মার্কস মাইনাস হতে পারে, এই আর কি, এর বেশি না, খুব একটা মেজর কোনো মিস্টেক না এটা। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আসসালামু স্যার। আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।